সো হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা লিভিং ওয়ার্ল্ড যে চ্যাপ্টারটা, যেটা ক্লাস 11-এ, সেই চ্যাপ্টারটার মধ্যে আমরা যে কনসেপ্টসগুলো সেগুলো আবার একটু ভালো করে দেখে নেব। এখানে অনেকগুলো তোমার ইম্পর্টেন্ট পয়েন্ট রূপে তুমি দেখতে পাবে এই জায়গাগুলো, এবং ফ্লো চার্টের দ্বারাও দেখানো হয়েছে। সেগুলো তোমরা দেখতে থাকো, এবং আজকে যে আমি পিডিএফটা দিয়েছি সেই পিডিএফটার ফার্স্ট যে পার্টটা রয়েছে, মানে প্রথম যে পেজটা, সেটা কিন্তু আমি বোঝানো শুরু করব এখানে। তো ফার্স্টেই তুমি দেখো, এটা ছিল ফার্স্ট আমাদের পেজটা। তো এখান থেকে যে তুমি এই সেকশনসগুলো দেখছো, মানে হোয়াট ইজ লিভিং, ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড, নিড ফর ক্লাসিফিকেশন, বায়োনোমিয়াল নোমেনক্লেচার, এইগুলোকে না আমি একটা একটা করে সেপারেট করেছি এবং আরও ক্লিয়ারভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবো এই জায়গার মধ্যে। তো এটা হলো তোমাদের ফার্স্ট স্লাইড, যেটা আমি দিয়েছিলাম পিডিএফ এর মধ্যে। তো এটার উপরে বেস করে কিন্তু আমরা মানে সেকেন্ড যে তোমরা মানে পার্ট পার্ট করে বোঝানো স্টার্ট করছি কিন্তু। চলো, প্রথমেই যে আমাদের স্লাইডটা চলে আসলো সেটা হলো হোয়াট ইজ লিভিং। তো লিভিং মানে কি? যার মধ্যে লাইফ আছে, ঠিক আছে, যার মধ্যে লাইফ আছে বা যার মধ্যে প্রাণ আছে, তাকে আমরা কি বলছি? লিভিং অর্গানিজম বলছি। এই যে লিভিং অর্গানিজম, সেইগুলো হতে গেলে সার্টেন তোমার ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে থাকতে হবে। মানে যদি কোনো একটা বডি যদি লিভিং বডি হয়, তাহলে তার মধ্যে কিছু সার্টেন ক্যারেক্টারিস্টিক্স থাকে। এক নম্বর ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি দেখে নাও। এক নম্বর ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রোথ। গ্রোথ এখানে তুমি দেখতে পাচ্ছ, গ্রোথ কিন্তু টুইন ক্যারেক্টারিস্টিক্স। যে কোনো একটা লিভিং বডির মধ্যে টুইন ক্যারেক্টারিস্টিক্স হবে গ্রোথটা। কারণ গ্রোথ কি শুধু নাম্বারে হবে এমন না, মানে তোমার মাসেও গ্রোথ হতে পারে, মানে সংখ্যায় যেমন বাড়তে পারে, আবার ঠিক তেমনি কোনো একটা মানুষ কিন্তু মানে আয়তনও বাড়তে পারে, কোনো একটা জীব সজীব বস্তু কিন্তু আয়তনও বাড়তে পারে। তো গ্রোথ হলো একটা লিভিং অর্গানিজমের একটা ক্যারেক্টার। নেক্সট যদি দেখি আমি রিপ্রোডাকশনও একটা কিন্তু লিভিং অর্গানিজমের কিন্তু একটা খুব ভালো একটা ক্যারেক্টারিস্টিক্স, যার থেকে তুমি বুঝতে পারবে যে রিপ্রোডাকশন মানে লিভিং অর্গানিজম কোনটা। যদিও তারপরে কিন্তু আমরা আলোচনা করে নেব, এই রিপ্রোডাকশনকে কিন্তু আমরা নন ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে নিয়েছি। এখন তুমি বলতেই পারো যে নন ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স মানে কি, এটা আমরা কি করে বুঝবো? আমি ফার্স্টে ক্যারেক্টারিস্টিক্সগুলো বুঝিয়ে নিই, সবগুলো ক্যারেক্টারিস্টিক্স, তারপরে কিন্তু আমি আলোচনা করে দেবো যে নন ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স কি। থার্ড নাম্বার পয়েন্টের মধ্যে দেখতে পাচ্ছ তুমি মেটাবলিজম। মেটাবলিজম কি হয়? টোটাল নাম্বার অফ কেমিক্যাল রিয়াকশন দ্যাট ইজ অকার্ড ইন লিভিং বডি। একটা লিভিং বডির মধ্যে যে সবগুলো যে তোমার যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে তাকে একত্রিতভাবে, ঠিক আছে, কি বলা হবে? মেটাবলিজম বলা হবে। তোমরা অবশ্যই জানো মেটাবলিজমকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হয় ক্যাটাবলিজম, আরেকটা কি হচ্ছে? অ্যানাবলিজম কিন্তু হচ্ছে। ক্যাটাবলিজম মানে তোমার কোনো কিছু ভাঙছে, যেমন তোমার রেসপিরেশন প্রসেসে কার্বোহাইড্রেট ভাঙছে। আবার অ্যানাবলিজম মানে হলো কোনো কিছু তৈরি হওয়া, ঠিক আছে, কোনো কিছু তৈরি হওয়া, যেমন তুমি ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে বা সালোকসংশ্লেষ প্রক্রিয়ার দ্বারা সাধারণত কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন মানে জলের দ্বারা সাধারণত কার্বোহাইড্রেট জাতীয় খাবার যে তৈরি হচ্ছে, এটাকে তোমরা বুঝে নিতে পারো। দেন ফোর্থ নাম্বার পয়েন্টের মধ্যে চলে আসছে রেসপন্স টু এক্সটার্নাল স্টিমিউলি। এক্সটার্নাল স্টিমিউলি মানে তোমাকে যদি মানে একটা লিভিং অর্গানিজমের ক্যারেক্টারিস্টিক্স কি হবে? তাকে যদি কেউ বাইরে থেকে টাচ করে, সে অবশ্যই কি করবে? তার রেসপন্স দেখাবে। ঠিক আছে, তুমি যদি একটা লিভিং বডি, অবশ্যই তুমি যেমন, হ্যাঁ, তো তোমাকে যদি কেউ যদি টাচ করে, তাহলে তুমি কি করবে? সেটার থেকে তুমি রেসপন্স দেখাবে না? এটাই তো। আর নাম্বারটা তুমি আবার একটু দেখে নাও, 5 নাম্বার যে তোমার যে দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক্সটা, সেলুলার অর্গানাইজেশন থাকতে হবে। সেলুলার অর্গানাইজেশন মিনস সেল থাকতে হবে। সেটা হতে পারে তোমার ইউনিসেলুলার, হতে পারে কোনো একটা লিভিং বডি মাল্টি সেলুলার, বাট সেল কিন্তু তোমার থাকতেই হবে। তো সেল থাকলে তবেই তুমি তাকে লিভিং অর্গানিজমের মধ্যে, তার আওতার মধ্যে কিন্তু তুমি রাখছো। আর লাস্ট তোমার যেটা রয়েছে কনসিয়াসনেস ইজ দ্য ডিফাইনিং প্রপার্টি অফ দ্য লিভিং অর্গানিজম। দেখো নেক্সট স্লাইডের মধ্যে যাচ্ছি, ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড। মিলিয়নস অফ অর্গানিজম এক্সিস্ট অন দ্য আর্থ। মানে অনেক পরিমাণ অর্গানিজম কিন্তু, মানে মিলিয়নস অফ অর্গানিজম কিন্তু এক্সিস্ট করছে। তার মধ্যে হয়তোবা তোমরা আগের থেকেই জানো যে মানে কত রকমের, কত টাইপের স্পিসিস রয়েছে। 1.7 to 1.8 মিলিয়ন টাইপ অফ স্পিসিস রয়েছে। তার মধ্যে থেকে অ্যানিমালসই রয়েছে মোটামুটি তুমি ধরে নাও যে 1.25 মিলিয়ন অ্যাপ্রক্স, ঠিক আছে, 12,50,000-এর মতো শুধুমাত্র অ্যানিমালসই রয়েছে। ভ্যারাইটি অফ অর্গানিজমস ইজ কল্ড বায়োডাইভার্সিটি। কোনো একটা সার্টেন স্পেসের মধ্যে যে অর্গানিজমের মধ্যে যে ভ্যারাইটি দেখা যায়, তাহলে তাকে আমরা কি বলবো? বায়োডাইভার্সিটি কিন্তু বলে দেবো, ঠিক আছে। কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যে পরিমাণ অর্গানিজম আছে, তাদের মধ্যে অবশ্যই ভ্যারাইটি থাকবে। তুমি যেমন আমার টিউশন রুমের মধ্যে পড়তে আসো, তাহলে সেখানে যে আমরা সকলে মানুষ, যারা তোমরা স্টুডেন্ট আছো, আমি টিচার, অ্যাজ এ টিচার, তো আমিও কিন্তু আমাদের একটা স্পেসিফিক একটা ক্যারেক্টারিস্টিক্স আছে না?
তো অন্য অন্য অর্গানিজম, এখানে তো তোমার পিঁপড়েও থাকতে পারে না, এখানে একটা টিকটিকিও থাকতে পারে, তো তাদের ক্ষেত্রে প্রত্যেকেরই আলাদা আলাদা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। মানে মোটামুটি তুমি তার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে অবশ্যই ভ্যারাইটি থাকবে। তো এই যে ভ্যারাইটি কোনো একটা স্পেসিফিক জায়গার মধ্যে, তুমি ওয়ার্ডটাকে ব্রেক ডাউন করো, বায়োডাইভার্সিটি। বায়ো মানে কি কোনো একটা বায়োস্ফিয়ার, এবং ডাইভার্সিটি মানে কি কোনো একটা বায়োস্ফিয়ারের মধ্যে যে সমস্ত অর্গানিজম রয়েছে তাদের মধ্যে যে তোমার ভ্যারাইটি রয়েছে ক্যারেক্টারিস্টিক্স এর, তাকে তুমি কি বলছো? বায়োডাইভার্সিটি। ঠিক আছে, এই যে বায়োডাইভার্সিটি কিসের উপর ভিত্তি করে হতে পারে? সাইজের উপর। কেউ হয়তো বা ইউনিসেলুলার, আবার ব্যাকটেরিয়া যেমন ইউনিসেলুলার, আবার কেউ মাল্টিসেলুলার। ঠিক আছে, শেপের উপরে হতে পারে, এক একজনের এক একটা শেপ। ধরি না আমরা হিউম্যানসের শেপ যেরকম হবে, একটা পিঁপড়ার শেপও সেরকম হবে? অবশ্যই তো না, না। হ্যাবিটেট, আমরা যেরকম জায়গার মধ্যে থাকতে পছন্দ করি, ঠিক আছে, কিছু কিছু অর্গানিজম থাকবে যেগুলো সাধারণত হয়তো বা ডেজার্টে থাকতে পছন্দ করে, কেউ হয়তো বা তোমার ঠান্ডা জায়গার মধ্যে থাকতে পছন্দ করে। তো হ্যাবিটেটও একটা কিন্তু ম্যাটার, যার উপরে বেস করে তুমি অর্গানিজমকে ক্লাসিফাই করতে পারছো। ঠিক আছে, নিউট্রিশন একটা হতে পারে। আমরা যেমন রয়েছি যারা আমরা সবুজি বা অমনিভোর্স আমরা, না? তো কেউ হয়তো বা তোমার কার্নিভোর্সও তো রয়েছে, না? তুমি যদি দেখো রিপ্রোডাকশনের কথা বলতে গেলে, রিপ্রোডাকশন দিয়েও আমরা মানে অর্গানিজমকে সেপারেট করতে পারি। সেই ক্ষেত্রে যেমন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন রয়েছে, সেরকম ভাবে তুমি কি দেখতে পারো, সেক্সুয়াল রিপ্রোডাকশন রয়েছে। কারোর ক্ষেত্রে আবার ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যদিও ভেজিটেটিভ রিপ্রোডাকশন একটা তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনেরই একটা পার্ট কিন্তু। ঠিক আছে, এটা তোমাদের বুঝে নিতে হবে। তো এই যে ক্রাইটেরিয়াগুলো ছিল, সাইজ, শেপ, হ্যাবিটেট, নিউট্রিশন, ঠিক আছে, রিপ্রোডাকশন, এইগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আমরা কোনো একটা অর্গানিজমকে ক্লাসিফাই কিন্তু করতেই পারি। Each species plays a unique role in the ecosystem and maintains balance in nature. প্রত্যেকটা স্পিসিসের রোল কিন্তু খুব বেশি এনভায়রনমেন্টের মধ্যে। যদি ব্যালেন্সকে বজায় রাখতে হয়, যদি ব্যালেন্সটা আমার যদি থাকতে লাগে, ঠিক আছে, তাহলে বা তুমি ধরে নাও ফুড চেইন, ফুড ওয়েভ, এইগুলোর মধ্যে যদি ব্যালেন্সও যদি রাখতে হয় বা এনভায়রনমেন্টাল ব্যালেন্সও যদি রাখতে হয়, তাহলে প্রত্যেকটা অর্গানিজমের রোল কিন্তু খুব বেশি। দেখে নিলাম আমরা সেকেন্ড পার্টটা। থার্ড পার্টটা দেখে নিই, নিড ফর ক্লাসিফিকেশন। কেন আমরা সেই ক্লাসিফিকেশন করব? এটা বুঝতে গেলে তুমি একটা সাধারণ একটা আমার একটা গল্প বুঝে নাও প্রথমে। যে তুমি ধরে নাও একটা স্কুলের মধ্যে গেলে, স্কুলের মধ্যে গিয়ে এবার কি করলে, একটা ক্লাসের মধ্যে র্যান্ডম একটা ক্লাসের মধ্যে ঢুকলে, সেই ক্লাসের মধ্যে হয়তো ক্লাস ওয়ানেরও একটা বাচ্চা আছে, ক্লাস সিক্সেরও একটা বাচ্চা আছে, তারা হয়তো বা কথা বলছিল। এবার তুমি কি করলে, যে ক্লাস সিক্স, ওয়ান এবং ক্লাস ইলেভেনেরও থাকতে পারে, তাহলে তুমি কি ভাবলে যে চলো তাদেরকে আমি পড়ানো শুরু করি। এবার যে তুমি পড়ানো শুরু করেছো ক্লাস ওয়ানের পড়া, তুমি যদি ক্লাস সিক্স পড়াতে যাও তাহলে ওয়ান হবে না, ওয়ান হলে তোমার ইলেভেন তুমি পড়াতে পারবে না। ঠিক আছে না? তো এক এক জায়গায় তো সবাইকে রাখা যাচ্ছে না। তো তাদের মানে তুমি যে তাদের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্সের উপরে ভিত্তি করে তুমি কিন্তু তাদেরকে আলাদা করতেই হবে, আলাদা আলাদা ক্লাসের মধ্যে নিতে হবে। তো ক্লাসিফিকেশন কেন করানো হবে? যাতে করে ওই বাচ্চাগুলো যেগুলো আলাদা আলাদা বয়সের, সেইগুলোর মধ্যে যাতে খুব ভালো করে যাতে তুমি কি করতে পারো, পড়াতে যাতে খুব ভালো করে পারো, এবং তাদেরকেই তাদের ইন্ডিভিজুয়াল টাইম যেন দিতে পারো, সেই কথাটা। তুমি একটু কেন ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট এটা একটু দেখে নাও। হেল্পস ইন আইডেন্টিফিকেশন অফ অর্গানিজম। কোনো একটা অর্গানিজমকে তুমি যদি ক্লাসিফিকেশন করে রাখো যে এটা ম্যামেলস, তারপর এটা এমফিবিয়ান্স, এটা রেপটাইলস, তাহলে তুমি দূর থেকে দূরে দেখেই তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে, আরে এটা তো সাপ, ঠিক আছে, এটা হলো টিকটিকি, এরকম টাইপ। মেক্স স্টাডি অফ অর্গানিজম ইজিয়ার। ঠিক আছে, তুমি যে সময় কোনো একটা মানে তুমি আগে থেকে ক্লাসিফিকেশন করে দিলে, তারপরে ইয়াং যে সায়েন্টিস্টগুলো আসছে না, তাদেরকে ওই নতুন নতুন অর্গানিজম বা স্পিসিস নিয়ে বা আগের যারা রয়েছে তাদের সম্পর্কে জানতে কিন্তু খুব বেশি সুবিধা হয়ে যাবে। কারণ তারা তো অলরেডি মনে করো তুমি কিছু জিনিস তুমি ক্লাসিফিকেশন করে কিছু জিনিস তাদের সম্পর্কে লিখেও রেখেছো, তারা জাস্ট সেইগুলোকে অবজার্ভ করবে এবং নতুন কিছু ক্যারেক্টারিস্টিক্স কিন্তু দেবে। থার্ড নম্বর পয়েন্ট দেখে নাও, শো সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস। অবশ্যই তুমি যদি ক্লাসিফিকেশন করে নাও, তাদের সম্পর্কে যদি আগের থেকে কিছু যদি তুমি নোট ডাউন করে নাও, তাহলে তুমি খুব ইজিলি তাদের মধ্যে মানে দুটো অর্গানিজম স্পিসিসের মধ্যে কি সিমিলারিটিস রয়েছে, কি ডিফারেন্সেস রয়েছে, সেটা কিন্তু তুমি খুব ভালোভাবেই বুঝতে পারবে। হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং ইভলিউশনারি রিলেশনশিপ। তুমি এটাও বুঝতে পারবে যে এই অর্গানিজমটা কি করে আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে কিন্তু কানেক্টেড। ঠিক আছে, এটাও জানতে পারবে। দেন তুমি যদি একবার ক্লাসিফিকেশন করে নাও, তারপরে তোমার নোমেনক্লেচার করতে হবে। ঠিক আছে, তাদের তোমার নাম দিতে হবে। তো নোমেনক্লেচার মানে কি? সাইন্টিফিক নেমিং সিস্টেম অফ অর্গানিজম। কোনো একটা অর্গানিজমকে তুমি তো তোমার নিজের ইচ্ছাতে তুমি নাম দিতে পারবে না, তুমি সেটাকে সাইন্টিফিক বেসিস, সাইন্টিফিক রুলস মান্য করে তোমাকে নাম দিতে হবে। ঠিক আছে, সাইন্টিফিক নেমিং এর যে প্রসেস, তার দ্বারা যদি আমি যদি তার নামকরণ করি, তাহলে তাকে আমরা কি বলছি? নোমেনক্লেচার বলছি। রুলস গিভেন বাই ইন্টারন্যাশনাল কোডস। ঠিক আছে, মানে তোমার যে বিভিন্ন রকমের সংস্থা রয়েছে, তারাই শুধুমাত্র এই তোমার কি করছে, সাইন্টিফিক নেমগুলো দিচ্ছে, এবং তারাই সেই নিয়মটাও বানাচ্ছে কিভাবে তুমি সাইন্টিফিক নেম তারা দেয়, বা আমরা কি করে বুঝবো যে এটা সাইন্টিফিক নেম। ঠিক আছে, যেমন তোমার বইয়ের মধ্যে আইসিবিএন এবং আইসিজেডএন এর কথা উল্লেখ করা আছে। আইসিবিএন মানে ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, আইসিজেডএন মানে ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার।
ঠিক আছে কিনা, এতটুকু তুমি দেখে নিলে। আরও দুটো যদি বলে দিই এনসিআরটি বাদ দিয়ে, তা আইসিএনবি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোড ফর নোমেনক্লেচার অফ তোমার ব্যাকটেরিয়া, আর ইন্টারন্যাশনাল কোড ফর নোমেনক্লেচার অফ ভাইরাস, আইসিএনবি আর আইসিএনভি, যেগুলো তোমার বইয়ের মধ্যে নেই। অ্যাভয়েডস কনফিউশন কজড বাই লোকাল নেমস, ঠিক আছে। আমরা নোমেনক্লেচার কেন করব, সাইন্টিফিক নেম কেন দেবো, যাতে করে কোনো একটা লোকাল নেম, যেমন তুমি ধরে নাও যে আমার এখানে মেঙ্গিফেরা ইন্ডিকা, যেটা কিনা ম্যাঙ্গোর সাইন্টিফিক ইন্ডিকা দিয়ে বোঝাচ্ছে এটা ইন্ডিয়ার মধ্যে ডিসকভার হয়েছিল। তো সেরকম ভাবে তুমি যদি একটা কথা ভাবো যে এই ম্যাঙ্গোকে ইংলিশে, মানে তোমার তো আমকে মানে ইংলিশে বলা হচ্ছে ম্যাঙ্গো, তারপর কিছু জায়গার মধ্যে এটাকে আবার আমচি বলা হচ্ছে না, তো আবার কিছু জায়গার এটাকে আবার মাঙ্গাও বলা হচ্ছে। এবার মাঙ্গা ওয়ার্ডটা কোথা থেকে এসেছে সাধারণত, এটা এসেছে তোমার পর্তুগিজ তারা দিয়েছিল 1498, এই এরকম টাইমের মধ্যে সাধারণত তারা যে সময় ইন্ডিয়ার মধ্যে এসেছিল, সেই সময় তারা যে ইন্ডিয়ান ফ্রুটসগুলোর নাম, সেইগুলো সাধারণত তারা কোথা থেকে উঠিয়েছিল, সাউথ ইন্ডিয়ার থেকে, ঠিক আছে। কেরালা বা তামিলনাড়ুর মতন কিছু কিছু জায়গা ছিল, সেই জায়গা থেকে কিন্তু তারা ফ্রুটের নামগুলো এরকমভাবে উঠিয়েছিল, এবং আলটিমেটলি ওই মাঙ্গা যেটা বলেছি সেটা থেকে সাধারণত তোমার ম্যাঙ্গো ওয়ার্ডটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো এটা তোমার জানার একটা বিষয় ছিল যে, কিন্তু মেইন কথা হলো বিভিন্ন জায়গার মধ্যে এরকম বিভিন্ন নাম হলে কি করে চলবে, তো তোমার কোনো স্ট্যান্ডার্ড কোনো একটা নাম হতে লাগবে, যেটা কিনা পুরো ওয়ার্ল্ডের মধ্যে সেমই থাকবে, ঠিক আছে, কোনো রকমের কোনো চেঞ্জ থাকবে না। যেমন তার কারণে সাইন্টিফিক নেমিং। আর এক্সাম্পল তো তুমি দেখতেই পাচ্ছ, মেঙ্গিফেরা ইন্ডিকা, আর হিউম্যানসের হলো হোমোসেপিয়েন্স। বায়োনোমিয়াল নোমেনক্লেচার মানে 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 আমাদের বায়োলজির মধ্যে টু স্টেপ নেমিং যে প্রসেস, তাকে আমরা কি বলবো, বায়োনোমিয়াল নোমেনক্লেচার, ঠিক আছে। এটার মধ্যে কি 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 থাকবে, তুমি যে রুলসগুলো দেওয়া হয়েছে, কেরোলাস লিনিয়াস দিয়েছিল এই বায়োনোমিয়াল নোমেনক্লেচার, তার কারণে ওনাকে ফাদার অফ ট্যাক্সোনমিও বলা হয়, ঠিক আছে, নামটা মনে রাখবে। দেন তুমি রুলসগুলো দেখে নাও, টু ওয়ার্ডস আর ইউজড, মানে বায়োনোমিয়াল নোমেনক্লেচারের মধ্যে দুটো ওয়ার্ড ইউজ হবে, যেমন মেঙ্গিফেরা ইন্ডিকা, এখানে ফার্স্টেরটা যেটা ছিল সেটা ছিল তোমার জেনাস, আর যে সেকেন্ড যে তোমার যে ওয়ার্ডটা ছিল ইন্ডিকা, এটা ছিল তোমার কি হবে, এটা কিন্তু সাধারণত কি ছিল, তোমার স্পিসিস। দেন তুমি নেক্সট দেখে নাও, জেনাস স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার, জেনাস যেটা মেঙ্গিফেরা সেটা কি দিয়ে স্টার্ট হয়, ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়। তুমি যদি এই জায়গাটাও যদি একটু লক্ষ্য করো, তাহলেও তুমি দেখতে পাবে হোমোসেপিয়েন্স, এখানে এইচটা ক্যাপিটাল আর এসটা সাধারণত স্মল লেটারে কিন্তু দেওয়া আছে না, এটা তুমি একটু দেখে নিতে পারো। আর তোমার আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করবে সেটা ইউজ করবে তুমি লেটিন ল্যাঙ্গুয়েজ, কারণ লেটিন যে দেশটা সেটা কিন্তু এখন আর নেই, সো ইট ইজ অলসো এ ডেড ল্যাঙ্গুয়েজ। আর অন্যদিকে দেখলে তুমি যদি লেখার যে স্টাইলটা থাকবে সেটা থাকবে ইটালিক্সে, যদি ইটালিক্সে না লিখতে পারো তাহলে তুমি কি কি করবে, তার নিচে কিন্তু তুমি আন্ডারলাইন করে দিতে হবে, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট তুমি দেখে নাও, নেক্সট যদি দেখো ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্সের পার্টটা আমরা দেখবো। তো ট্যাক্সোনমি মানে কি, সায়েন্স অফ আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার অ্যান্ড ক্লাসিফিকেশন, ঠিক আছে। মানে এটা ট্যাক্সোনমি কি বোঝাচ্ছে, কোনো কিছুকে আইডেন্টিফাই করা, নোমেনক্লেচার মানে নামকরণ করা, এবং তার ক্লাসে তুমি ডিভিশন করে দেওয়া। ফাদার অফ ট্যাক্সোনমি কেরোলাস লিনিয়াস, দেখে নিয়েছো, ওনার ছবিও তুমি দেখেছো। সিস্টেমেটিক্স মানে কি ছিল, স্টাডি অফ অর্গানিজম, ডাইভার্সিটি অ্যান্ড ইভলিউশনারি রিলেশনশিপ, বিভিন্ন অর্গানিজমের ডাইভার্সিটি সম্পর্কে জানা, এবং তাদের সঙ্গে মানে এনভায়রনমেন্টের কি সম্পর্ক সেটা সম্পর্কে বোঝাকে আমরা কি বলবো, সিস্টেমেটিক্স কিন্তু বলে দিচ্ছি। এই সিস্টেমেটিক্সের মধ্যে কি কি থাকবে, ফার্স্টে আইডেন্টিফিকেশন করতে হবে, দেন নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন অ্যান্ড ইভলিউশনারি রিলেশনশিপ, সেগুলো। আর তারপরে আমি নেক্সট স্লাইডের মধ্যে চলে যাচ্ছি, ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ নিয়ে কথা বলবো। এবার ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজ, যেমন তুমি ধরে নাও হিউম্যানস রয়েছে, ঠিক আছে। তো হিউম্যানসের মধ্যে তুমি জানো যে ফার্স্টের যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা হোমোটা হলো তোমার জেনাস, আর সেপিয়েন্সের এস, মানে এটা তো স্মল লেটারে লেখা হয়েছে এসটা, তো সেটা হবে তোমার স্পিসিস। তো তোমার হোমোটা হবে জেনাস, এরপরে কি হবে মানে সেপিয়েন্সটা হবে তোমার স্পিসিস। তো জেনাস আর স্পিসিস দিয়ে তোমার সাইন্টিফিক নেমিং লেখা হয়। এবং তো আমরা কোন কিংডম থেকে আসি, আমরা সাধারণত এনিমিলিয়া কিংডম থেকে কিন্তু চলে আসছি, ঠিক আছে। তারপর আরও দেখে নাও, এখানে দেওয়া হয়েছে আমাদের যে ডিভিশন বা ফাইলাম কি হবে, সেটা হবে কর্ডাটা, ঠিক আছে। কর্ডাটা মানে কারা, যার মধ্যে নোটোকর্ড প্রেজেন্ট থাকবে, মেরুদণ্ড যাদের মধ্যে প্রেজেন্ট থাকবে তাদেরকে আমরা কি বলে দিচ্ছি, কর্ডাটা বলে দিচ্ছি। ক্লাস, হিউম্যানসের যে ক্লাস হবে সেটা কি হবে, মেমেলিয়া। মেমেলিয়া মানে যার মধ্যে মেমারি গ্ল্যান্ডস কিন্তু প্রেজেন্ট, তাদেরকে আমরা কি বলছি, মেমেলিয়া। দেন অর্ডার হবে আমাদের প্রাইমেটস, ফ্যামিলি হবে আমাদের হোমিনিডি, ঠিক আছে। আর আলটিমেটলি জেনাস হবে আমাদের হোমো, এবং স্পিসিস হবে হোমোসেপিয়ান্স। ব্যাপার টেকনোলজি, যেমন আমরা হোমোসেপিয়ান্স আমরা যেমন রয়েছি না, তো মেমেলিয়ান্সের মধ্যে তো আরও পড়তে পারে ক্লাস। তুমি যে এখানে যে হিউম্যানসের যে ক্লাসটা দেখানো হয়েছে মেমেলিয়ার মধ্যে তো আরও রয়েছে, মানে মেমারি গ্ল্যান্ডস তো কারা কারা রয়েছে, তুমি ধরে নাও ডগস বা তোমার টাইগার্স, সবাই তো সবার মধ্যে মেমারি গ্ল্যান্ডস তুমি পাবে, তো তাদের মধ্যে থেকেও তুমি একজ্যাক্ট সেপারেশন করতে 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 একদম লাস্টে তোমার কি আসলো, যে তোমার হোমোসেপিয়ান।
তুমি একটা স্কুলের মধ্যে গেলে, স্কুলের মধ্যে গিয়ে তুমি কি দেখলে যে ক্লাস, মনে করো যে তোমার 2 এর একটা ক্লাস রয়েছে, ক্লাস 3 এর রয়েছে, 4 এর রয়েছে, আলাদা আলাদা তুমি ক্লাস দেখতে পাচ্ছ, এবং তার মধ্যে তুমি কি হচ্ছে আলাদা আলাদা কিন্তু তোমার সেকশনস রয়েছে। এবার তুমি যদি স্পেসিফিক কোনো একজন মানুষকে যদি খুঁজতে যাও, তাহলে কি করে খুঁজতে পারবে? তুমি টিচারকে কি 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 বলবে সাধারণত? তুমি গিয়ে টিচারকে বলবে সাধারণত যে আমার এই ক্লাসের, মানে ক্লাস 9-এর, ঠিক আছে, এই সেকশন এর কোনো একজন স্পেসিফিক একটা পার্সনের নাম নেবে, ও আমার ভাই এবং ওকে আমি বাড়ি নিয়ে যেতে চাই। তো এরকম হলো একটা কথা। যদি তোমার স্পেসিফিক্যালি কাউকে আইডেন্টিফাই করতে লাগে, তাহলে তোমার সবগুলো তোমার জানা থাকতে লাগবে, ঠিক আছে। এবং এইটা একটু দেখে নাও যে তোমার উপর থেকে নিচের দিকে, কিংডম থেকে, কিংডমের পরে ফাইলাম, ফাইলাম থেকে ক্লাস, ক্লাসের থেকে অর্ডার, অর্ডার থেকে ফ্যামিলি, ফ্যামিলি থেকে জেনাস অ্যান্ড দেন স্পিসিস। যত বেশি উপর থেকে নিচের দিকে যাবে তত বেশি ডিক্রিজ ইন নাম্বার, মানে নাম্বারে কমে যাবে, ঠিক আছে, সংখ্যায় কমে যাবে। স্পিসিস মানে যে কয়েকটা তুমি সিমিলারিটিসের উপর বেস করে তুমি যদি একটা গ্রুপ বানিয়ে দাও, তাহলে তুমি তাকে কি বলছো? স্পিসিস বলছো, ঠিক আছে। যত বেশি তুমি উপর থেকে নিচের দিকে আসবে, তত বেশি তোমার কি হবে? স্পিসিসের মধ্যে যে অর্গানিজম থাকবে তাদের নাম্বার কম থাকবে, জেনাসে তার থেকে বেশি থাকবে, ফ্যামিলিতে তার থেকেও বেশি থাকবে। এরকমভাবে যত বেশি উপর দিকে যাবে তত বেশি অর্গানিজমের নাম্বার বাড়তে থাকবে। আরেকটা কথা এখানে বলে দিই, এখানে দেওয়া নেই, সেটা হলো যত বেশি তুমি উপর থেকে নিচের দিকে যাবে, কিংডম থেকে তুমি স্পিসিসের দিকে নেমে নিচের দিকে নেমে আসছো, তত বেশি তোমার কি হবে? সাধারণত সিমিলার ক্যারেক্টারিস্টিক্স ইনক্রিজ হবে, কিন্তু মানে সেম সেম ক্যারেক্টারিস্টিক্স ইনক্রিজ হবে। আর যত বেশি নিচের থেকে উপরের দিকে যাবে, তত বেশি সিমিলার ক্যারেক্টারিস্টিক্স সাধারণত ডিক্রিজ হবে, ঠিক আছে। তো তোমার তো এরকমভাবে পুরোটা তো নাম মনে থাকতে পারে, মানে নাই মনে থাকতে পারে, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো আমার একটা ট্রিক তুমি ইউজ করে নেবে। কি ট্রিক ইউজ করবে? KPCO FGS, মনে রাখবে এটা, KPCO FGS। এবং পরবর্তী স্লাইডের মধ্যে আমি আরও ট্রিক্স দিয়েছি, বাট ইজি ওয়েতে যদি তোমার মনে রাখতে হয়, তাহলে KPCO FGS মনে রাখো। K ফর কিংডম, P ফর ফাইলাম, C ফর ক্লাস, O ফর অর্ডার, F ফর ফ্যামিলি, G ফর জেনাস, আর S ফর স্পিসিস কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এবং এখানে তুমি প্রত্যেকটা গুলোকে দেখে নাও। হিউম্যানসের ক্ষেত্রে যেমন হিউম্যানসের যে তোমার ফাইলাম কি হবে, কর্ডাটার মধ্যে পড়বে, ক্লাস কি হবে, ম্যামেলিয়ার মধ্যে পড়বে, এইগুলো। শুধু হিউম্যানস না, আমার এখানে কিন্তু মেইন যে এনসিইআরটি টেক্সট বইয়ের মধ্যে, সেখানে উইটেরটাও দেওয়া আছে, তারপরে হাউস প্লায়ারটাও দেওয়া আছে, সেইগুলো সম্পর্কে আমাদের খুব ভালো করে দেখতে হবে, ঠিক আছে। এবং আমরা নেক্সট স্লাইডগুলোতে এর সম্পর্কে কিন্তু আরও ভালো করে জানবো, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, যে কয়েকটা স্পিসিস মিলে জেনাস রেডি হয়, আর কয়েকটা জেনাস মিলে একটা ফ্যামিলি রেডি হয়, কয়েকটা ফ্যামিলি মিলে একটা অর্ডার রেডি হয়। যেমন করে কয়েকটা স্টুডেন্ট মিলে একটা ক্লাস রেডি হবে, আর কয়েকটা ক্লাস মিলে একটা স্কুল রেডি হবে, ঠিক আছে, এরকম। নেক্সট দেখো, দ্য লিভিং ওয়ার্ল্ডের মধ্যে সব কিছু পড়ে নিল, এই জায়গাগুলো এখনো দেখিনি। টেক্সোনমিক্যাল এইড, যে আমাদের কিন্তু টেক্সোনমিক্যাল এইড যে সম্পর্কে জেনে নিতে হবে, মানে যে সমস্ত জিনিস আমাদের টেক্সোনমি করতে, টেক্সোনমিক্যাল হায়ারার্কিটাকে সাজাতে হেল্প করছে, তাদেরকে আমরা কি বলবো? টেক্সোনমিক্যাল এইডস কিন্তু বলে দিচ্ছি। 1 নম্বর চলে আসছে আমাদের এখানে হার্বেরিয়াম। তো হার্বেরিয়াম মানে হলো সেই একটা শিট, অনেকগুলো শিট নিয়ে বানানো একটা কপি তুমি বলতে পারো, যার মধ্যে প্ল্যান্টসকে তুমি ড্রাইড, প্রেসড অ্যান্ড প্রিজার্ভ করে রাখা হবে। সেখানে তোমার মনে করো প্ল্যান্টের লোকাল নেম, সাইন্টিফিক নেম, কালেক্ট কে করলো তার নেম, বাট কোন জায়গা থেকে কালেক্ট করা হয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু লেখা কিন্তু থাকে, ঠিক আছে। এতটুকু আমরা জেনে নিলাম। অ্যান্ড তুমি এটাও জেনে নাও একটা হার্বেরিয়ামের সাইজ কি থাকে। একটা হার্বেরিয়ামের সাইজ থাকে মোটামুটি, তুমি ধরে নিতে পারো 29 × 42, ঠিক আছে। 41 থেকে 42 থাকে, 29টা হবে তার ব্রেথ, এবং 42টা কিন্তু তোমার কি হয়ে যাবে? তার লেন্থ হয়ে যাবে। অন্যদিকে ইঞ্চেসের দিক দিয়ে দেখলে তুমি 11.5 × 16.5 কিন্তু থাকছে, ঠিক আছে। এটা দেখে নিলে দেন তুমি বোটানিক্যাল গার্ডেনটা দেখে নাও। বোটানিক্যাল গার্ডেন হলো সেই স্পেস যেখানে বিভিন্ন রকমের প্ল্যান্টসকে তুমি কি করছো? কালেক্ট করছো, ঠিক আছে। এটা তুমি যদি নর্মালি যদি ভাবো, যেমন আমরা কোনো একটা জায়গা থেকে মনে করো প্ল্যান্টসকে আমরা কালেক্ট করলাম, যেমন নার্সারি, সেই জায়গাটা হলো ছোটো মোটো এক ধরনের বোটানিক্যাল গার্ডেন। বাট সেটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্টের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে সেটাকে আমরা কি বলে দেবো? বোটানিক্যাল গার্ডেন বলে দেবো। মানে সেখানে আরও বেশি পরিমাণে জীব কিন্তু সেখানে থাকবে, মানে প্ল্যান্টস কিন্তু সেখানে থাকবে। দেন আমরা দেখে নেবো যে মিউজিয়াম ব্যাপারটা কি। তো মিউজিয়াম হলো সেই জায়গা, যে জায়গার মধ্যে সাধারণত প্ল্যান্টে এবং অ্যানিমেলের যে স্পেসিমেন্টসগুলো আফটার ডেথ, সেগুলোকে কিন্তু কালেক্ট করে রাখা হবে। জুলজিক্যাল পার্ক সেই জায়গা, যে জায়গার মধ্যে বিভিন্ন রকমের যে অ্যানিমেলস, জু মানে কি, জুলজি মানে কি, অ্যানিমেল নিয়ে রিসার্চ করা বা মানে স্টাডি করা, সেটাকে আমরা জুলজি বলছি। তো জুলজিক্যাল পার্কস হলো সেই জায়গা, যে জায়গার মধ্যে ভেরিয়াস কাইন্ড অফ তোমার যে বন্যপ্রাণী রয়েছে, ঠিক আছে, তাদেরকে আমরা মানে অ্যানিমেলসকে কিন্তু আমরা এক জায়গার মধ্যে রাখছি, তো তাকে আমরা কি বলবো? জুলজিক্যাল পার্ক। একটা খুব ফেমাস একটা জুলজিক্যাল পার্কের কথা বলতে তোমাদের এটা বলতে হবে যে
হ্যাঁ, যে আলিপুর যে জুলজিক্যাল পার্কটা রয়েছে, আলিপুরদুয়ার জুলজিক্যাল পার্ক রয়েছে সেটা সম্পর্কে, তারপর নন্দনকানন জুলজিক্যাল পার্ক সেটা সম্পর্কে তোমাদের জেনে নিতে হবে। দেন তুমি একটু দেখে নাও, এখানে মিউজিয়ামের কথা আমি একটু বলে দিই। মিউজিয়াম কিন্তু আমাদের এখানে ত্রিপুরার মধ্যে ত্রিপুরা স্টেট মিউজিয়াম যেটা রাজবাড়ির মধ্যে রয়েছে সেটা কিন্তু তোমরা হয়তোবা দেখেছো। এবং বোটানিক্যাল গার্ডেন বলতে গেলে একটা ফেমাস বোটানিক্যাল গার্ডেন হলো রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, যেটা কিউর মধ্যে কিন্তু প্রেজেন্ট আছে, ঠিক আছে। তাছাড়া রয়েছে সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন, সেগুলো তোমরা দেখতে পারো। দেন তুমি জুলজিক্যাল পার্ক হয়ে গেল। এবং কি মানে কি, কি দেখে নাও, এখানে তো চাবি দেখানো হয়েছে, বাট কি এর কিছু স্পেসিফিক সিগনিফিকেন্স আছে আমরা ট্যাক্সোনমির মধ্যে, ঠিক আছে। কোনো একটা অর্গানিজমকে আমরা দেখলাম, সেই অর্গানিজমের সম্পর্কে আমরা যদি একটা পেজের মধ্যে সবগুলো ক্যারেক্টারিস্টিক্সগুলোকে লিখে নিই, সেই একসঙ্গে তাদেরকে আমরা কি বলবো, কি বলবো। এখানে কি বলা আছে, কি ইউজড ফর আইডেন্টিফিকেশন অফ অর্গানিজম। কোনো অর্গানিজমকে আইডেন্টিফাই করতে গেলে তো অবশ্যই আমার কি লাগবে, তার ক্যারেক্টারিস্টিক্স লাগবে। তো তার সেই কারণে আমরা কোনো একটা পেজের মধ্যে সব ক্যারেক্টারিস্টিক্সগুলোকে লিখে নিলাম, আর সেই সবগুলো ক্যারেক্টারিস্টিক্সগুলোকে একসঙ্গে কি বলা হবে, কি বলা হবে। এবার এই যে কিটা রয়েছে, এটা কিন্তু কখনো কখনো কন্ট্রাস্টিং হয়, বেসড অন কন্ট্রাস্টিং ক্যারেক্টার। এর মধ্যে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে যেগুলো একটা একটার অপোজিট। যেমন তুমি একটু ভাবো, যেমন কোনো একটা মানুষের হাইট লম্বাও হতে পারে, আবার বেটেও হতে পারে, মানে হাইটে বড় লম্বাও হতে পারে, আবার শর্টও হতে পারে না। আবার তোমার বডি কালার তোমার ফর্সাও হতে পারে, আবার কি হতে পারে, ডার্ক শেডেডও হতে পারে, এরকম। তো এইবার যে এই যে ব্যাপারগুলো, মানে যে সমস্ত এইগুলিকে আমরা কি বলবো, কন্ট্রাস্টিং ক্যারেক্টার। কন্ট্রাস্টিং মানে হলো একটা একটা বিপরীত ক্যারেক্টার, ঠিক আছে। এটা মানে আলাদা আলাদা অর্গানিজমের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। তো সেটাকে আমরা কি বলে দেবো, সেটাকে কিন্তু আমরা বলে দেবো কাপুলেট। মনে রাখতে হবে, সেই কন্ট্রাস্টিং ক্যারেক্টারগুলোকে আমরা সাধারণত বলে দিচ্ছি কাপুলেট। এবং এই যে কি যে লিখলাম, কি মানে কি, কোনো একটা অর্গানিজমের সম্পর্কে এক পেজের মধ্যে বা 2 পেজের মধ্যে যত পারো তুমি ডাটা কালেক্ট করে নিলে, প্রত্যেকটা লাইনকে কিন্তু বলা হবে লিড, ঠিক আছে। এটাও তোমার মনে রাখতে হবে। দেখে নাও কিছু ইম্পর্টেন্ট ওয়ান লাইন কোয়েশ্চেন যদি দেখে নিই। ফাদার অফ ট্যাক্সোনমি কি হয়েছিল, কেরোলাস লিনিয়াস। বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন কী ছিল, স্পিসিস ছিল। সাইন্টিফিক নেমিংয়ের যে সিস্টেমটা, সেটাকে আমরা বলবো বায়োনমিক্যাল নোমেনক্লেচার। স্টাডি অফ ক্লাসিফিকেশনকে আমরা কি বলবো, এই যে ক্লাসিফিকেশন সম্পর্কে যে স্টাডি, তাকে আমরা কি বলবো, ট্যাক্সোনমি, ঠিক আছে। আর অনেকগুলো ট্যাক্সনকে একসঙ্গে সাজানোকে আমরা কি বলছি, ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। তো চলো, এই যে টপিকটা আজকে আমরা রিভিউ পড়লাম, সেটা থেকে আমরা কিছু এমসিকিউজ প্র্যাকটিস করে নিই। তো সবার আগের যে এমসিকিউটা চলে আসছে, দ্য ভ্যারাইটি অফ অর্গানিজমস প্রেজেন্ট অন আর্থ ইজ কল্ড। কোনো একটা স্পেসিফিক জায়গার মধ্যে ভ্যারাইটি অফ অর্গানিজমকে আমরা কি বলবো, অবশ্যই বলবো কি, বায়োডাইভার্সিটি। তো ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা কি হয়ে যাবে আমাদের, বায়োডাইভার্সিটি, ঠিক আছে। এক নম্বরটার কারেক্ট হয়ে গেল। দেন নোমেনক্লেচার রেফার্স টু, নোমেনক্লেচার মানে কি বোঝাচ্ছে, নোমেনক্লেচার মানে বোঝাচ্ছে সাইন্টিফিক নেমিং সিস্টেম অফ অর্গানিজম। কোনো একটা অর্গানিজমকে সাইন্টিফিকভাবে নেমিং করার যে প্রসেস, তাকে। থার্ড নাম্বার যে এমসিকিউটা রয়েছে, সেটা রয়েছে সাইন্টিফিক নেমস হেল্প সায়েন্টিস্টস বিকজ। কীভাবে হেল্প করছে সাইন্টিফিক নেম নেমগুলো সায়েন্টিস্টকে, বিকজ ইনক্রিজ বায়োডাইভার্সিটি, না না, এটার জন্য তো নয়। অ্যাভয়েড কনফিউশন বাই লোকাল নেমস। এই যে সাইন্টিফিক নেমগুলো থাকলে সায়েন্টিস্ট তারা, বিভিন্ন কান্ট্রির সায়েন্টিস্ট তারা কিন্তু সেরকমভাবে প্রবলেমের সম্মুখীন হচ্ছে না। মানে তোমার কি হচ্ছে, লোকাল নেমের কনফিউশন দূর করতে কিন্তু সাইন্টিফিক নেমগুলো হেল্প করছে। তো তো থ্যাংক ইউ আজকের ক্লাসের জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। অবশ্যই আমরা পার্ট 2টাও নিয়ে আসবো এরকমভাবে। এবং ক্লাসে তো আজকে আলোচনা হয়েছেই, তো আশা করছি যে তোমাদের ভালোই লাগছে। ধন্যবাদ।